বন্ধু, দৌড়তে। তুই যা, আমার জন্য চিন্তা করিস না, যা তুই। আমি দৌড়াচ্ছি। কতক্ষণ এইভাবে দৌড়েছি জানি না। সেদিন রাতে যত পথ দৌড়েছি, জীবনে এত দৌড়াইনি কোনোদিন। হঠাৎ দেখি সামনে একটা আলোর বিন্দু। আমি সেদিকে দৌড়াতে শুরু করলাম। আমি যত সামনে যাচ্ছি ততই আলোর বিন্দু বড় হচ্ছে। এদিকে আমার পা আর সামনে এগোতে চাচ্ছে না। আর একটু পথ বাকি। আর একটু যেতে পারলেই কারো না কারো দেখা পেয়েই যাব। হঠাৎ দেখলাম একটা আলোর বিন্দু। না, এটা একটা শ্মশান। এখানে একটা চিতায় কারো লাশ পড়ছে। আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। এদিকে আমার হাত পা কাঁপছে, মন চাইলেও আর হাঁটতে পারছি না। পা যেন অবশ হয়ে গেছে। আমি চিতার সামনেই দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে দেখছি চিতার আগুনে পুড়ছে লাশ। এজন্য কেউ জোর করে দেখাচ্ছে। চোখ বন্ধ করতে গিয়ে বুঝলাম চোখ বন্ধ করতে পারছি না। এভাবে 2 থেকে 3 মিনিট যেতেই হঠাৎ পাশের জঙ্গল থেকে বিকট চিৎকার ভেসে আসলো। সাথে সাথেই চিতা থেকে আধ পোড়া লাশ উঠে বসলো আমার সামনে। আমি ভাবছি এখনো কেন আমি সেন্স হারাচ্ছি না, দেখতে পাচ্ছি কেন সবকিছু। এদিকে আধ পোড়া লাশটা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। আমি প্রাণপণে চেষ্টা করছি দৌড়ানোর, কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ। কিছুতেই একটুও নড়তে পারছি না। এক সময় আধ পোড়া লাশটা তার হাত দিয়ে আমার গলা টিপে ধরলো। আমার চোখের সামনে ভেসে উঠল আমার পরিবারের সবার চেহারা, আমার বন্ধুদের। আমি নিশ্চিত জানি এটাই আমার জীবনের শেষ রাত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দূর কোনো মসজিদ থেকে ভেসে আসলো আযানের শব্দ। এরপর শুধু দেখলাম আধপোড়া লাশটা উধাও হয়ে গেল। আর দূরে কয়েকজন মানুষ এদিকে দৌড়ে আসছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলাশ, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে লিখছি। প্রথমবারের মতো লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় ফিরি। সেদিনের সেই রাত আমাকে এখনো তাড়া করে বেড়ায়। কি হয়েছিল জানতে চান? তাহলে শুনুন। সেদিন আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম আজ দূরে কোথাও মাছ ধরতে যাব রাতে। মাছ ধরার মজাই আলাদা। আর বিশেষ করে রাতে কেউ বিরক্ত করে না, মাছও পাওয়া যায় অনেক। আমরা ছিলাম 4 জন, রানা, রকুন, আর একজন হলো সাজন, আর আমি হলাম পলাশ। আমরা সবাই এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ছাত্র। কলেজে 2 সপ্তাহ বন্ধ পেয়েছি, তাই গ্রামের বাড়িতে আসি। আমাদের বাড়ি একই গ্রামে। যেমন কথা তেমন কাজ। কথা ছিল রাত 8টার পর আমরা একসাথে যাব মাছ ধরতে। 2 জনে জাল আর একজন ক্যাটা নিয়ে আসবে। একজন মাছের থলে আর লাইট নেবে। কথা মতো সবাই সবার সরঞ্জাম নিয়ে চললাম গ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরের এক খালে। খালের নাম ডাকবের খাল। অনেক পুরনো এই খাল। সচরাচর অনেক মানুষ ওখানে যায় মাছ ধরতে। সেদিনও অনেকেই এসেছে। আমরা ভাবলাম সবাই যেখানে মাছ ধরছে সেদিকে না গিয়ে বরং তার উল্টো দিকে যাব, কারণ এদিকে তেমন কেউ আসে না, তাই মাছ পাওয়ার চান্সও বেশি। যেহেতু আমরা 4 জন, অল্প মাছ হবে না আমাদের, তাই আর কিছু না ভেবে খাল পার হয়ে চললাম। 10 মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছালাম আমরা। আসলেই এদিকে কেউ নেই। আমরা আনন্দে আত্মহারা। আজ অনেক মাছ পাবো। আমাদের মধ্যে সবচেয়ে ভালো মাছ ধরতে পারে রকুন ভাই, তাই ওর কাছে জাল দিয়ে আমি ক্যাটা ও রানাকে আরেকটা জাল দিয়ে শুরু করলাম মাছ ধরা। কথা মতো ভালোই মাছ পাচ্ছিলাম। এভাবে কিছুক্ষণের মধ্যেই অনেক মাছ ধরে ফেললাম। একটা কথা বলে রাখি, আমরা যেদিকে গেছি তার 200 থেকে 300 মিটার পরেই একটা জঙ্গল, তাই হয়তো এদিকে কেউ আসে না। আর আমরা যেহেতু পড়ালেখা করতে বাইরে থাকি, তাই এই জঙ্গল নিয়ে তেমন কিছু জানতাম না। আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছি মাছ ধরতে। যত জঙ্গলের দিকে যাচ্ছি ততই বড় মাছ পাচ্ছি,
বেশি মাছ পাচ্ছি। জঙ্গলের কাছাকাছি আসতেই সাজন বলল, আমি একটু বাথরুমে যাব, জঙ্গলের ভেতরে যাচ্ছি, তো এখানে থাক, আমি যাব আর আসবো। আমরা বললাম, যা, কিন্তু বেশি দেরি করিস না। ও বলল, আচ্ছা তাই হবে, বলে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। আমরা তিনজন মাছ ধরায় মন দিলাম। এভাবে বেশ খানিকটা সময় চলে গেল, কিন্তু সাজন আর আসছে না। আমরা ডাকতে শুরু করলাম, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পেলাম না। এভাবে আরো কিছু সময় পরে দেখি সাজন জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে। আমরা বললাম, এতক্ষণ লাগে? তোকে যে ডাকছি শুনতে পাসনি? ও বলল, এসে গেছি তো, এবার চল, জঙ্গলের ভেতরে একটা পুকুর দেখে আসলাম, অনেক মাছ লাফালাফি করছে। আমি বললাম, দেখ, এখানে অনেক মাছ ধরেছি আর রাতও অনেক হয়েছে, আজ আর না যাই। কিন্তু সাজন নাছোড়বান্দা, ও যাবেই। অগত্যা সবাই চললাম জঙ্গলের ভেতর। 5 মিনিট 10 মিনিট হাঁটছি তো হাঁটছি। সাজনকে বললাম, আর কত দূরে? ও বলল, এই তো এসে গেছি। আরো 2 মিনিট হাঁটার পর দেখি বড় একটা পুকুর। আমরা আর কিছু না ভেবে জাল ফেলতে শুরু করলাম। প্রথমবারই অনেক মাছ উঠল। আমরা বেশ খুশি। এখানকার মাছগুলো বেশ বড় বড়। অল্প কিছুক্ষণের মধ্যেই মাছের থলে ভরে গেল। আমরা ভাবলাম, আজ আর না, কাল না হয় আবার আসবো। এই ভেবে সব গুছাতে লাগলাম। এর মাঝে আমি একবার মাছের থলের ভেতর উঁকি মেরে দেখলাম বেশ ভালো মাছ পেয়েছি। কম করে 4 থেকে 5 কেজি তো হবেই। আমরা সব গুছিয়ে যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকে হাঁটতে লাগলাম। এর মাঝে একটা জিনিস খেয়াল করলাম, সাজন তেমন কথা বলছে না, আর ও সবার পেছনে আসছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই জঙ্গল পেরিয়ে আবার খালের ধারে চলে আসলাম। হঠাৎ রানা বলল, এই সাজন কই? ওকে তো দেখছি না। আমি বললাম, ও মনে হয় আশেপাশে কোথাও আছে। আমরা দাঁড়িয়ে আছি এভাবে 5 থেকে 10 মিনিট 15 মিনিট, সময় চলে যাচ্ছে, কিন্তু সাজন আর আসে না। তখন আমরা ওকে ডাকতে ডাকতে জঙ্গলের দিকে যাই। দেখি সাজন আসছে। আমি বললাম, তুই কি ফাজলামি করিস? ও বলল, একটু কাজে ছিলাম। আমরা আবার চলতে লাগলাম। রোকনের হাতে মাছের থলে। হঠাৎ ও বলল, এই মাছের থলে তো হালকা লাগছে কেন? দেখি দেখি লাইটটা। রোকন আমার থেকে লাইট নিয়ে থলের ভেতরে দেখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে আমরা ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও অচেতন। এমন করে অনেক সময় পরে ওর জ্ঞান ফিরল। আমি বললাম, কি হয়েছে তোর? ও যা বলল তা শুনে ভয় আমাদের হাত পা কাঁপতে শুরু করলো। রোকন বলল, আমি যখন মাছের থলের ভেতরে লাইট জ্বালিয়ে দেখতে গেলাম, কোথায় মাছ? থলের নিচে কয়েকটা ছোট মাছ পড়ে আছে, আর উপরের দিকে মানুষের হাড়, মাথার খুলি। দেখার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে একটা আর্তনাদ শুনতে পেলাম। তারপর আর কিছু মনে নেই। কিন্তু আমরা যখন থলের ভেতর দেখলাম সাহস করে, আমরা কিছুই পাইনি। মাছ যদিও একটাও ছিল না। এত কিছুর পর বললাম, চল এখান থেকে, আর থাকা যাবে না। রোকনকে আমি আর রানা কাঁধে নিয়ে যাব, আর জাল ক্যাঁটা সাজন নেবে। এই ভেবে সাজনকে যেই বলতে গেলাম, দেখি সাজন কোথায়? আমরা 3 জন ছাড়া এখানে কেউ নেই। এদিকে ভয়ের মাত্রা বেড়েই চলেছে। বললাম, চল আমরা একটু সামনে এগিয়ে যাই, পরে দেখা যাবে। যথারীতি আমরা সামনে এগোতে শুরু করলাম। একটু যেতে না যেতে দেখি সাজন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা বললাম, কিরে, তোর সমস্যাটা কোথায় বলতো? তুই কি আমাদের সাথে মজা করছিস? সাজন বলল, আগে বল, তোরা কোথায় গিয়েছিলি? আমাকে একা রেখে গেলি কেন? আমি না বললাম, তোরা একটু দাঁড়া, আমি বাথরুম সেরে আসছি। কোথায় ছিলি? কি হয়েছে রোকনের? কাঁধে নিয়েছিস কেন ওকে? সাজনের কথা শুনে আমরা রীতিমতো অবাক। বললাম, কেন, তুই তো জঙ্গল থেকে এসে বললি চল জঙ্গলের ভেতরে পুকুর আছে, মাছ ধরতে যাই, এখন এসব কি উল্টাপাল্টা বকছিস? সাজন বলল, দেখ, মজা করিস না আমার সাথে, মেজাজ এমনিতে অনেক খারাপ হয়ে আছে। এদিকে আমরা ভাবছি কি হলো আমাদের সাথে, কে ছিল তাহলেও? আমি বললাম, চল, যা হয়েছে পরে দেখা যাবে, এখানে থাকার এক মুহূর্ত ঠিক হবে না। সব গুছিয়ে আমরা হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। একটু পরেই চলে এলাম খালের পাড়ে। এখান থেকে খাল পার হয়ে যেতে হবে। আমি আর রানা রোকনকে নিয়ে পানিতে নামলাম, আর সাজন সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। খালের মাঝে আসতেই শুনলাম হাড় হিম করা সেই আর্তনাদ। আর্তনাদ শুনে আমি পড়ে গেলাম পানিতে। রানাও ঝুল ঠেকাতে গিয়ে রোকনকে নিয়ে পানিতে পড়ে গেল। সাজন বলল, ভাই আমি গেলাম, বলেই ও দৌড় দিল বিশাল ডাকবের খালের দিকে। দেখতে দেখতে রানাও দৌড় দিল। রোকন বলল, বন্ধু দৌড় দে, যা, আমাকে নিয়ে চিন্তা করিস না,
এদিকে জঙ্গলের ভেতর থেকে আর্তনাদ আরো জোরালো হতে লাগলো। কোনো উপায় না পেয়ে রোকনকে রেখেই দৌড় দিলাম। আসলে খালের ভেতর হাঁটু সমান পানি, তাই রোকন পানিতেই বসে রইল। আমি দৌড়াচ্ছি, কতক্ষণ এভাবে দৌড়েছি জানি না, তবে একটু পরেই দেখি দূরে একটু আলো দেখা যাচ্ছে। অন্ধকারে সেদিকে দৌড় দিলাম। মনে হলো এটা কোনো হ্যারিকেনের আলো। একটু সামনে এগোতেই মনে হলো না, এটা কোনো হ্যারিকেনের আলো না। কিন্তু কোনো কিছু চিন্তা না করেই দৌড়াতে থাকলাম। কাছাকাছি যেয়ে বুঝলাম এটা একটা শ্মশান। আর তার চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এতক্ষণ হ্যারিকেন ভেবে যে আলোর দিকে দৌড়েছি সেটা চিতার আগুন। আমি ভাবলাম এত রাতে কার লাশ পোড়াচ্ছে এখানে। লাশ যেহেতু পোড়াচ্ছে, মানুষের দেখা নিশ্চয়ই পাবো। ভাবতে ভাবতেই চিতার সামনে চলে এসেছি, কিন্তু কোথায় মানুষ? একটা কুকুর শেয়ালেরও দেখা নেই। হঠাৎ দেখি জঙ্গলের সেই আর্তনাদ করতে করতে চিতা থেকে আধ পোড়া লাশ উঠে বসেছে। আমার জীবনে এত ভয় আমি কোনোদিন পাইনি। উল্টো দিকে দৌড়াতে যাব, তখন দেখি আমার পা আটকে গেছে। মনে হচ্ছে কেউ জোর করে ধরে রেখেছে। আমি প্রাণপণে চেষ্টা করছি দৌড়ানোর, কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ। একটুও নড়তে পারছি না। এদিকে আধ পোড়া লাশ একটু একটু করে এগিয়ে আসছে। আমি নিশ্চিত এটাই আমার জীবনের শেষ রাত। চোখের সামনে ভেসে উঠল আমার পরিবারের সবার চেহারা, আমার বন্ধুদের চেহারা। আধ পোড়া লাশ তার হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি আর্তনাদ করতে লাগলাম। এরপর আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুললাম, দেখি বিছানায় শুয়ে আছি। আমার শরীরে প্রচন্ড ব্যথা। পাশে কেউ বসে আছে, কিন্তু আমি চিনতে পারছি না। সে হঠাৎ উঠে বাইরে চলে গেল। দেখি মা, বাবা, মামা রুমে ঢুকলো। মামা বলল, এখন কেমন লাগছে তোর? আমি বললাম, ভালো, কিন্তু শরীরে অনেক ব্যথা। মা বলল, শুয়ে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। মামা চলে গেল। মা বলল, থাক, আমি খাওয়ার ব্যবস্থা করি। সবাই চলে গেল, আমি শুয়ে রইলাম। যথারীতি একটু খেয়ে আমি শুয়ে থাকলাম। ডক্টর এসে কিছু ওষুধ দিয়ে গেল। একটু হাঁটাহাঁটি করতে বলল। আমি বিকেলের দিকে বাইরে আসলাম অনেক কষ্ট করে। বাইরে এসে অবাক হলাম, এক রাতের ব্যবধানে বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল। মা বলল, তুই আজ 2 মাস পর বিছানা থেকে উঠলি। 2 মাস আগে তোরা গিয়েছিলি মাছ ধরতে। সেদিন রাতে কি হয়েছিল জানি না, তবে কিছু মানুষ সকালে তোকে বাড়িতে অজ্ঞান অবস্থায় দিয়ে যায়। তুই 2 মাস বিছানায়। আমি রীতিমতো অবাক। 2 মাস বিছানায়? আমার জীবনের 2 মাস চলে গেল। মাকে বললাম, আমি আসছি। একটু কষ্ট হলেও গেলাম সাজানের বাড়িতে। গিয়ে দেখি সাজান উঠোনে বসে। ও আমাকে দেখে দৌড়ে এসেই জড়িয়ে ধরে বলল, এসেছিস তাহলে? আমি বললাম, কেমন আছিস তুই? ও বলল, এখন অনেকটা ভালো। বললাম, চল রানাদের বাড়ি থেকে ঘুরে আসি। সাজান বলল, চল। রানাদের বাড়ি গিয়ে দেখি রানা বাড়িতে নেই, বাজারে গেছে। রানার মা বলল, তোমরা বসো, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি, রানা ততক্ষণে চলে আসবে। আমরা বসে রইলাম। আমি বললাম, এই রোকনের খবর, কেউ কেমন আছে? আমার কথা শুনে সাজান যা বলল আমি তো কখনোই ভাবতে পারিনি। আমি ভাবিনি এমন কিছু শুনতে হবে। ও বলল, রোকনের নাই রে, ও আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমি সাজানের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। হাওমাও করে কেঁদে ফেললাম। বললাম, আমাকে নিয়ে চলো ওর কাছে। আমরা রানাদের বাড়ি থেকে বের হয়ে দেখি রানা আসছে। আমি ওকে দেখে জড়িয়ে ধরে বললাম, কেমন করে সব হলো রে? ও বলল, চল বলছি। আমরা 3 জন হাঁটছি গ্রামের শেষের দিকে, কবরস্থানের দিকে। হাঁটতে হাঁটতে রানা বলল, সেদিন সাজান দৌড় দেওয়ার পর আমিও চলে আসলাম রাস্তায়। এসে দেখি সাজান দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখি তুই কেন যেন এদিকে না এসে উল্টো দিকে শ্মশানের দিকে দৌড়াচ্ছিস। এটা দেখে আমি আর সাজান গ্রামে গিয়ে কিছু মানুষকে নিয়ে তুই যেদিকে গেছিস সেদিকে গেলাম, কিন্তু তোর পেছনে রোকনকে দেখতে পেলাম না। আমরা দেখি শ্মশানে তুই একটা জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে আছিস আর কেমন কেঁপে কেঁপে উঠছিস। দূর থেকে দেখেই বুঝতে পারলাম তোর সাথে খারাপ কিছু ঘটেছে। একটু কাছে আসতেই তুই মাটিতে পড়ে গেলি। তোকে গ্রামের মানুষের কাছে দিয়ে রোকনকে খুঁজতে গেলাম। খুঁজতে খুঁজতে খালের পাড়ে এসে দেখি রোকনের আধ খাওয়া নিথর দেহ পড়ে আছে পানিতে। বন্ধু হয়ে বন্ধুর এই অবস্থা দেখে বুক ফেটে কান্না আসছিল। আমরা না আসলে হয়তো রোকনকে বাঁচাতে পারতাম। বলতে বলতে আমরা চলে এলাম কবরস্থানে। রানা বলল, হয়েছে, রোকন শুয়ে আছে। দেখি বেশ নতুন একটা কবর।
এই কবরে শুয়ে আছে আমার বন্ধু রোকন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হাওমাও করে কেঁদে ফেললাম আর বললাম, মাফ করে দিস বন্ধু, মাফ করে দিস। এরপর 4 বছর পার হয়ে গেছে। আমি, রানা, সাজন আমরা কলেজ লাইফ পার করে যে যার মতো আলাদা হয়ে গেছি। তেমন একটা দেখা হয় না, কিন্তু এখনো সবাই সবার খোঁজ নেই। আজও গ্রামে গেলে বন্ধু রোকনের কথা মনে পড়ে আর চোখের পানি ফেলে। সেদিন কি হয়েছিল ওর সাথে আমরা তো জানার চেষ্টা করিনি, কি দরকার জেনে। তাই আর কোনো খোঁজ খবর নেই এই বিষয়ে। লেখায়